আমরা আজকে মজার একটি টপিক রকেট সম্পর্কে জানতে চলেছি। একটি রকেটের দিকে আমরা যদি বাইরে থেকে তাকাই তা অনেকটা এরকম। রকেটকে আমরা যদি আরও একটু ভিতর থেকে অবজার্ভ করি তাহলে সেটি এরকম দেখায়। এখানে মূলত রয়েছে দুইটি কম্পার্টমেন্ট, একটিকে আমরা বলছি মেইন কম্পার্টমেন্ট এবং আরেকটিকে বলছি ফুয়েল কম্পার্টমেন্ট। এরকম নাম করার কারণ হচ্ছে আমরা রকেটে করে যখন অপর কোনো গ্রহে কোনো প্যাসেঞ্জার, স্যাটেলাইট কিংবা কোনো রোবটকে পাঠাতে চাই তখন সেটিকে আসলে এই যে উপরে 1 নাম্বার চিহ্নিত যে কম্পার্টমেন্টটা রয়েছে সেখানে স্থাপন করি, এবং নিচের বড় অংশটি যে রয়েছে 2 নাম্বার ফুয়েল কম্পার্টমেন্ট, এটা থাকার কারণ হচ্ছে একটা রকেট যখন যাত্রা করে মহাকাশে যায় তখন আসলে তার প্রচুর পরিমাণ ফুয়েল দরকার হয়, যার জন্য এত বড় কম্পার্টমেন্ট লাগে। একটি রকেটের 60 to 80% কম্পার্টমেন্ট শুধু তার ফুয়েল ধারণ করার জন্যই খরচ হয়। ধরে নাও এভাবে পৃথিবীতে অবস্থিত একটি রকেট যাত্রা শুরু করতে যাচ্ছে। যাত্রা শুরু করার পর আমরা রকেটের দিকে আসলে পূর্বের ন্যায় এভাবে তাকাতে পারি, যেখানে রকেটটির রয়েছে একটি মেইন কম্পার্টমেন্ট এবং একটি ফুয়েল কম্পার্টমেন্ট। এখন আমরা সুবিধার জন্য এই ফুয়েল কম্পার্টমেন্টটিকে আরও কয়েকটি সাব কম্পার্টমেন্টে ভাগ করে নেওয়া হয়। আসলে রকেটের যে টেকনোলজি রয়েছে একদম শুরু থেকে কিন্তু এমন করা হতো না। তখন রকেট ফুয়েল নিয়ে যাত্রা শুরু করতো এবং ফুয়েল শেষ হয়ে গেলেও ফুয়েল কম্পার্টমেন্ট যেটা রয়েছে সেটা তার সাথেই থেকে যেত। কিন্তু বিজ্ঞানীরা পরে চিন্তাভাবনা করে দেখলেন যে ফুয়েল কম্পার্টমেন্টের ভর একটা রকেটের একটা অনেক বড় অংশ, তাহলে তারা মহাকাশে এত এত বড় একটা অপ্রয়োজনীয় ভর কেন বহন করবে। তাই তারা ভাবলো রকেট উপরে ওঠার সাথে সাথে কম্পার্টমেন্টগুলোর জ্বালানি যেহেতু কমতে থাকে, প্রতিটি কম্পার্টমেন্টের জ্বালানি শেষ হওয়ার পর সেই কম্পার্টমেন্টগুলোকে ডিটাচ করে ফেললে কেমন হয়। পরবর্তীতে ঠিক এমনই করা হয়। জ্বালানি শেষ হয়ে গেলে জ্বালানির রিলেটেড যে কম্পার্টমেন্টটা থাকে সেটা ডিটাচ হয়ে যায়। বিষয়গুলো আসলে কম্পিউটারাইজড ওয়েতে প্রোগ্রাম করা থাকে। তাদের যে এস্টিমেশন থাকে যে কতটুকু ফুয়েল দিয়ে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, সেই অনুযায়ী অতটা দূরত্ব অতিক্রম করার পর ডিপার্টমেন্টগুলোকে প্রোগ্রামেটিক্যালি অটোমেটিক ডিটাচ করে ফেলা হয়। অর্থাৎ এতক্ষণ আমরা যা জানলাম তাকে আমরা যদি সামারাইজ করি, বিষয়টা দাঁড়ায় এমন: রকেট উপরে ওঠার সাথে সাথে তার যে প্রাথমিক ভর ছিল তা বিভিন্নভাবে কমে যায়। এখানে আমরা দুইটি বিষয় হাইলাইট করতে চাচ্ছি। একটি হচ্ছে জ্বালানি বের হলে ভর কমে, অপরটি হচ্ছে জ্বালানি কম্পার্টমেন্ট খুলে গেলেও ভর কমে। পাশের চিত্রের ন্যায় এই ঘটনাটি ঘটে। তাহলে দেখো, সম্পূর্ণ রকেটের একটা ভর ছিল বা আছে যেটাকে আমরা ধরছি এম, এবং সময়ের সাথে ভর কমে যাচ্ছে, অর্থাৎ জ্বালানি বের হয়ে যাচ্ছে। যেহেতু জ্বালানি বের হয়ে যাচ্ছে, রিলেটেড কম্পার্টমেন্টগুলোকেও আমরা খুলে ফেলছি বা খুলে যেতে দেখছি, সেহেতু স্বাভাবিকভাবেই রকেটের ভর কমছে। এই যে কতটুকু ভর কমছে এটাকে আমরা চিহ্নিত করছি ডেল এম দ্বারা। এখন স্বাভাবিকভাবেই ভর কমার জন্য তো একটা সময় দরকার ছিল, তাকে আমরা চিহ্নিত করছি টি দ্বারা। এখন আমরা যদি জ্বালানির ক্ষেত্রে দেখতে চাই, জ্বালানি যে রকেট থেকে বের হচ্ছে তার তো একটা ত্বরণ আছে, সেটাকে আমরা ধরতে যাচ্ছি এএফ, অর্থাৎ এ ফুয়েল। এবং জ্বালানি যে একটি ত্বরণে বের হচ্ছে তার কারণে একটা বলও সৃষ্টি হচ্ছে, সেই বলকে আমরা বলছি এফ। এফ ইজ ইকুয়াল টু ডেল এম ইন্টু এফ, যা থেকে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই ডেল এম। এটা সহজেই বোঝার কথা। তাহলে আমরা পরের আরেকটা অংশে যাই। সেখানে আমরা চিন্তা করব সম্পূর্ণ রকেটের ক্ষেত্রে কি ঘটছে। সম্পূর্ণ রকেটের একটা ত্বরণ, সম্পূর্ণ রকেটের ক্ষেত্রে যে ত্বরণটা আমরা অবজার্ভ করছি সেটাকে আমরা বলছি এ রকেট, অর্থাৎ এআর, যেটাকে আমরা এফ ইজিক্যাল টু এম এর মতো করে লিখছি, এফ ইজিক্যাল টু এম এ আর, যা থেকে আমরা পাচ্ছি এ আর ইজ ইকুয়াল টু এফ বাই ক্যাপিটাল এম। এখন যেহেতু আমরা জ্বালানি সংক্রান্ত ত্বরণ এবং মূল রকেটের ত্বরণ সম্পর্কে জেনেছি, এখন আমরা নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে একটু মনে করার চেষ্টা করব। সেখানে বলা ছিল প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। যদি আমরা চিত্রে খেয়াল করি তাহলে দেখা যায় এই তো নিচের দিকে
জ্বালানি বের হচ্ছে এএফ ত্বরণে এবং উপরের দিকে রকেট যাচ্ছে এআর ত্বরণে। এখন মজার বিষয় হলো প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এখানে যে জ্বালানি যে ত্বরণে বের হচ্ছে, রকেটের যে এআর ত্বরণ আমরা ইন্ডিকেট করেছি তা মূলত জ্বালানির ত্বরণের সমান। দেখো সাইডে লেখা আছে সমান ও বিপরীতমুখী। এখন মজার বিষয় হচ্ছে ত্বরণ যেহেতু সমান, পরস্পরের উপর ক্রিয়া প্রতিক্রিয়া সমান, অর্থাৎ পরস্পরের বলও সমান। তাহলে চিত্রানুসারে আমরা লিখতেই পারি এফআর ইজ ইকুয়াল টু এফএফ। এখন আমরা পূর্বে দেখেছিলাম জ্বালানির ক্ষেত্রে এফ এর মান এবং সম্পূর্ণ রকেটের ক্ষেত্রে এফ এর মান। এখন আমরা এই মান দুটিকে ইউজ করব নিম্নরূপে। যেহেতু আমরা জানলাম নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেক বলের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে এবং আমাদের এই নির্দিষ্ট ঘটনায় জ্বালানি গ্যাস বের হওয়ার জন্য প্রাপ্ত ত্বরণ এবং রকেটের ঊর্ধ্বগামী ত্বরণ একই, সেজন্য আমরা লিখতে পারছি এম এ আর ইজ ইকুয়াল টু ডেল এম এফ বা এম এ আর ইজ ইকুয়াল টু ডেল এম ভি বাই টি। কারণ আমরা জানি এ ইজ ইকুয়াল টু ভি বাই টি, যেটা রেড কালারের সাইডে লেখা আছে, বা এম এ আর ইজ ইকুয়াল টু ডেল এম এর নিচে আমরা টিটাকে জাস্ট সৌন্দর্য বর্ধনের জন্য বা বইয়ের সাথে মিলানোর জন্য যেটাই বলো না কেন নিয়ে আসলাম, অর্থাৎ এই লাইন দুইটা সেম। তারপর আমরা যেটা করলাম, বাম পাশ থেকে ক্যাপিটাল এমকে জাস্ট ডান পাশে নিয়ে গেলাম, যেই কারণে সেটা ভাগ হয়ে গেল। ফাইনালি আমরা পেলাম আমাদের রকেটের ত্বরণের যে সূত্রটা সেটা। চলো আমরা আমাদের সাইনগুলোর কোটেশনটা আরেকবার জেনে নিই। সেটা এআর, এআর হচ্ছে রকেটের ত্বরণ, ক্যাপিটাল এম রকেটের ভর, ডেল এম নির্গত জ্বালানির ভর, টি জ্বালানি নির্গমনের সময় এবং ভি জ্বালানি নির্গমনের বেগ। আশা করি বুঝতে পেরেছো।